হিমালয়ের রানী দার্জিলিং, যেখানে ভারতের সবথেকে উঁচু রেল স্টেশনকে দেখা যায় এবং সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কালিম্পং। পশ্চিমবঙ্গের এই দুই অসাধারণ জায়গা, যেখানে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। প্যারাগ্লাইডিং কিংবা রিভার রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো তুমি করতে পারবে এইখানে। আমাদের যে 3 নাইট 4 ডেজের ট্যুর ছিল, আজকে তার দ্বিতীয় দিন থেকে আমরা শুরু করব এই ট্যুরের। এবং আমরা এই ট্যুরে দার্জিলিংয়ে এসে কোন হোটেলে ছিলাম, কেমন খাওয়া দাওয়া এবং কতগুলো স্পট আমরা এই ট্যুর প্যাকেজে কভার করেছি, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। প্রথম পর্বের ভিডিওতে দেখানো আছে 1 নাইট ঋষভকে নিয়ে, আর আজকের এর দ্বিতীয় পর্বের ভিডিওটি, যেটা 2 নাইট দার্জিলিংকে নিয়ে। সো লেটস স্টার্ট। আমরা ডে ট্যুর আমাদের ঋষভ থেকে যাচ্ছি দার্জিলিংয়ে, এবং যাওয়ার পথে ডেলো এবং আরও যে স্পটগুলো আছে মর্গ্যান হাউস, সেগুলো দেখব। আজকে তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা এই ট্যুরটা করেছি হিমালয়ান রুমসের সঙ্গে। তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সাদা মেঘ এবং পর্বতের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট স্পট হনুমান পার্কে। চলো এবার এই পার্কের উপরে উঠে দেখব এখানে ঠিক কি কি আছে। একটু পায়ে হেঁটে উঠতে হবে এখানে। এই হনুমান পার্কটা ঠিক ডেলো পার্কে যেতে গিয়েই পড়ে, এবং এখানে যে হনুমানের মূর্তিটা রয়েছে সেটা প্রায় 30 ফুট পর্যন্ত উঁচু, এবং এটা একদম উঁচুতে অবস্থিত। এখান থেকে তুমি চারিপাশটা বেশ সুন্দরভাবে দেখতে পাবে। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, এবং এটা যেহেতু পার্ক, এখানে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এই রকম ভাবে। তো আমরা আমাদের ডে ট্যুর ফার্স্ট যে স্পটটা সেটা কভার করে এবার যাব ডেলো পার্কের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ডেলো পার্কে, আর পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা যেখানে এই প্যারাগ্লাইডিং করানো হয়। এই প্যারাগ্লাইডিং নিয়ে ডিটেলস অন্য একটা ভিডিওতে আমি দেব। আছে অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফিকেট ওয়েল ট্রেন। वो आप 17-18 साल से जॉब कर रहे हैं, वो पैराशूट होगा। তো চলো এবার তাহলে আমরা ডেলো পার্কে ঢুকবো। হচ্ছে এন্ট্রান্স। এবার আমরা এখানে টিকিট কাটবো। ডেলো পার্কের টিকিট দেখতে পাচ্ছ 20 টাকা পার হেড। ওপেনিং টাইম সকাল 9টা এবং ক্লোজিং টাইম বিকাল 5টা। কালিম্পং ডিস্ট্রিক্টের ডেলো হিলে এই ডেলো পার্কটি অবস্থিত। সমুদ্র সমতল থেকে প্রায় 5600 ফিট মতো উঁচুতে অবস্থিত কালিম্পং শহরের সবথেকে সর্বোচ্চ স্থান। কি ক্যানোয়িং, এটা 10 টাকা দিয়ে তুমি খেলতে পারবে এবং 50 টাকা পর্যন্ত জিততে পারো। এটা কি করতে হবে, এটা এই ফুটবল আছে, ফুটবলটা তোমাকে ওখানে ক্লিক করে ওই পয়েন্টে লাগাতে হবে। এই বল আছে দেখতে পাচ্ছ, বল দিয়ে গ্লাসগুলোকে লাগিয়ে গ্লাসগুলো সব ফেলে দিতে হবে। কালিম্পং ভ্রমণের অন্যতম ট্যুরিস্ট স্পট হলো এই ডেলো পার্ক। ডেলো এবং দূরবীন শৃঙ্গ দুটিকে সংযোগকারী শৈলশিরার উপরে অবস্থিত কালিম্পং শহরটি, যা এখান থেকে প্রায় 10 কিলোমিটার মতো দূরে অবস্থিত। এই ডেলো পার্কের উপর থেকেই নিচের কালিম্পং শহরের অসাধারণ দৃশ্য তুমি দেখতে পাবে। আর সম্পূর্ণ যদি কুয়াশা এবং মেঘমুক্ত হয়ে থাকে, তুমি এখান থেকে সিকিমের তুষারাবৃত পর্বতগুলিকেও দেখতে পাবে। এখান থেকে যে 360 ভিউ তুমি দেখতে পাবে, এবং যে সিনিক বিউটি, এক কথায় অসাধারণ। এটা দেখতে পাচ্ছ এই ডেলো পার্কের একদম, এটা একটা রেলিং দেওয়া আছে কিনারা, আর এই কিনারা থেকে ওই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা নদী। সম্ভবতটা তিস্তার এই নদীটা টার্ন নিয়ে আবার ওইদিকে গেছে, ওই টার্নটা আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে আরেকটা সিটি আছে,
এই পার্কটি পর্যটকদের সঙ্গে সঙ্গে স্থানীয় যারা আছে তাদের কাছে পিকনিক স্পট হিসাবে এই পার্কটির জনপ্রিয়তা ভীষণ। এবার আমরা এই পার্কটি ঘুরে এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সামনেই আছে কালিম্পং সায়েন্স সেন্টার, আমরা এখানে যাব এবার। ডেলো পার্কের রাস্তাতেই এই কালিম্পং সায়েন্স সেন্টার পড়ে এবং এটি অন্যতম একটা ট্যুরিস্ট স্পট কালিম্পংয়ের। 2008 সালে এই সায়েন্স সেন্টারটি কালিম্পংয়ে তৈরি করা হয়। কলকাতা সায়েন্স সেন্টারের আদলে তৈরি করা, তবু যদিও এটা ছোট তার তুলনায় অনেক। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পটে, পাইন ভিউ নার্সারি। এই পাইন ভিউ নার্সারিটি প্রকৃতপক্ষে একটি গ্রিন হাউস এর মতো করে রাখা হয়েছে। এখানে এন্ট্রি ফি দেখতে পাচ্ছ 20 টাকা করে। এখানে প্রায় 1500টির বেশি প্রজাতির ক্যাকটাস এখানে রাখা আছে এবং টোটালটাই গ্রিন হাউসের মধ্যে। যেহেতু এখানে তো টেম্পারেচার কম, সেই জন্য গ্রিন হাউস করে এদের রাখা হয়েছে। প্রায় 2 একর জায়গা জুড়ে এই নার্সারিতে তুমি দেখতে পাবে বিভিন্ন বিরল এবং আকর্ষণীয় ক্যাকটাসগুলি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000-এর বেশি উচ্চতায় অবস্থিত এই নার্সারি পয়েন্ট থেকে তুমি এইরকম একটা ভিউ দেখতে পাবে নিচের। 1971 সালে শ্রী মোহন এস প্রধান এই নার্সারিটির প্রতিষ্ঠাতা করেন। এই ক্যাকটাস সংগ্রহশালা করার আগে তার যদিও ব্যবসা ছিল অর্কিডের, এবং তিনি এই অর্কিডের ব্যবসা ছেড়ে টোটাল ক্যাকটাসের একটা সংগ্রহশালা করেন, যেটি এশিয়ার অন্যতম একটা বৃহত্তম ক্যাকটাসের সংগ্রহশালাতে পরিণত হয়েছে এই পাইন ভিউ নার্সারিটি। এই নার্সারিতে তুমি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকারও আমদানি করা বিভিন্ন ধরনের বিরল প্রজাতির ক্যাকটাসকে দেখতে পাবে। টোটাল এই নার্সারিতে তুমি এইরকম পলিথিন দিয়ে এটাকে গ্রিন হাউস করে এর মধ্যে গাছগুলোকে রাখা আছে। নেক্সট আমরা এই তিস্তা নদীর পাশ দিয়ে এবার যাচ্ছি তিনচুলেতে। তিনচুলে এবং লামহাটা যদিও আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ছিল না, কিন্তু আমরা প্রত্যেকজন 100 টাকা দুটো গাড়িতে 14 জন ছিলাম, তার 100 টাকা করে দিয়ে এই দুটো স্পট আমরা কভার করে নিই ওদের বলে। এবং এখান থেকে দেখতে পাচ্ছ দার্জিলিং এখনো 36 কিলোমিটার মতো। তবে এই তিনচুলে যাওয়ার রাস্তাটা বেশ খাড়াই। প্রথমে আমরা পৌঁছে গেলাম তিনচুলে ভিউ পয়েন্ট, যেখানে দেখা যাচ্ছে তিস্তা এবং রঙ্গত নদীর ত্রিবেণী সঙ্গম। তিনচুলে আসলেই এই স্পটটা কভার করা হয় এবং বেশ সুন্দর, অনেক উঁচু থেকে এটা দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে আরও উপরের দিকে উঠে এবং মেন জায়গাতে উঠব তিনচুলের। এই উপরে উঠতে গিয়ে দেখতে পাবে পর্বতের ঢালে সবুজ চায়ের বাগান, এবং এখানে অনেকগুলো, এবং রাস্তা ক্রমশই উপরের দিকে উঠছে নিচু থেকে। এখন আমরা আছি তিনচুলের সব থেকে উঁচুতে চা বাগানের মধ্যে, যেখান থেকে চারিপাশের ভিউটা পুরো 360 ভিউতে দেখা যায়। এখান থেকে 3টে ছোট পাহাড় দেখা যায় দূর থেকে, যাদের মনে হয় চুল্লি বা ওভেনের মতো, সেই থেকেই এই তিনচুলে নামটি এসছে। ওই দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা উঠেছি, উঠে ওই দিক দিয়ে ঘুরে উপরে আসতে হয়েছে। আর এখন দেখতে পাচ্ছ পুরো মেঘ চলে এসছে। এখানে রয়েছে বাবুল ব্লিস অর্থাৎ ডোম ক্যাম্পিং। তুমি চাইলে এই ডোমের মধ্যে থাকতে পারবে, নাইট স্টে করতে পারবে, যেখান থেকে এক অসাধারণ অভিজ্ঞতা এবং অনুভূতি তুমি লাভ করতে পারবে। এটা তিনচুলের একদম উপরে, ওই দিকটা ছিল টি গার্ডেন, এটা ডোম ক্যাম্পিং, আর আমরা এবার আরো সামনের দিকে যাব। এই ডোমগুলিতে থাকলে তুমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যও দেখতে পাবে। এখন আমরা আছি লামহাটা ইকো পার্কের টিকিট কাউন্টারের সামনে। এখানে দেখতে পাচ্ছ 20 টাকা করে এন্ট্রি ফি এই লামহাটা
ইকো পার্কের মধ্যে ঢোকার জন্য। 2013 সালে বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লামহাটা ইকো পার্কের উদ্বোধন করেন। উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল এই লামহাটা ইকো পার্ক। এখন আমরা আছি এটা লামহাটা ইকো পার্ক। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ আমার পিছনে লেখা আছে আই লাভ লামহাটা। বিভিন্ন ধরনের ফুল গাছ এবং সুবৃহৎ পাইন বন এক অদ্ভুত পরিবেশ তৈরি করে রেখেছে এই ইকো পার্কের মধ্যে। সমুদ্র সমতল থেকে প্রায় 5700 ফিট উঁচুতে অবস্থিত এই লামহাটা ইকো পার্ক। এই পার্কে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে উপরে উঠে একটা জলাশয় পাওয়া যায় এবং যার চতুর্দিকে পাইন বনে ঘেরা। তো আমরা সেখানে আর যাইনি। দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর এই লামহাটা ইকো পার্ক। বিভিন্ন ধরনের ফুল এবং সবুজে ঘেরা এই লামহাটা ইকো পার্ক, যা সত্যি তোমাকে মুগ্ধ করবে। লামহাটা ইকো পার্ক থেকে এবার আমরা দার্জিলিংয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে আসছি। আসার পথেই আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত ঘুম স্টেশন। দেখতে পাচ্ছ দার্জিলিং স্টেশনও দেখতে পেলাম এবং ঠিক দার্জিলিং স্টেশনের কাছে এইরকম টয় ট্রেনের একটা ক্যাফে করা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা ক্যাফে, এর মধ্যে লোকজন বসে খেতে পারে। এবং অবশেষে আমরা আমাদের হোটেলের কাছে নেমে পড়লাম। আমাদের হোটেল ছিল হোটেল ডালে এবং এটা রিসেপশন রুম হোটেলের। এবং এই হচ্ছে আমাদের হোটেলের ভিতরের দৃশ্য। এই রুমটা আমাদের, এই রুমটায় আমরা 4 জন ছিলাম, দুজন করে। রুমগুলো যে খুব ভালো খুব খারাপ তা বলতে পারবো না, অ্যাভারেজ রুম। আমাদের খুব খিদেও পেয়ে গেছিল। এখন আমরা লাঞ্চ করব, যেহেতু আমরা খেতে আমাদের দেরি হয়ে গেছে। তো লাঞ্চে এই সমস্ত খাবারগুলো ছিল আমাদের, দেখতেই পাচ্ছ। এবং খাবারের কোয়ালিটি নো ডাউট সুন্দর। খাবার পরে আমরা বেরিয়ে পড়লাম এখানে যে ম্যাল রোডটা ছিল সেখানেই। এবং এখান থেকে ম্যাল রোডের ডিস্টেন্স কিন্তু খুবই কম, যদি সিঁড়ি বেয়ে ওঠা যায় ওই 2 মিনিট মতো, আর একটু ঘুরে গেলে টাইমটা বেশি লাগবে, 5 মিনিট মতো। এবং এখান থেকেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে জায়গাটা আছে সেখানে এরকম প্রচুর দোকান আছে এবং খাবার জায়গাও আছে। তো আমরা সেখানটাই রাত্রিটা ঘুরে নিলাম। পরদিন সকাল অর্থাৎ ডে 3তে আমরা বেরিয়ে পড়েছি। যদিও আকাশ প্রচণ্ড মেঘ ছিল, তার জন্য টাইগার হিলে আমরা যাব না ঠিক করে রেখেছিলাম। তো এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আমরা ভেবেছিলাম টাইগার হিলে জাস্ট স্পট থেকে ঘুরে আসব, কিন্তু বিশেষ সমস্যার জন্য আমরা ওখানে যাইনি এবং ফিরে এসে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ দুপুরের খাবারের কোয়ালিটি নো ডাউট খুব সুন্দর। আমরা এখানে মাছ ছিল, এটা বাটা মাছ, যদিও আমরা ওই চালানি রুই খাবো না বলে রেখেছিলাম। লাঞ্চ করার পরে এবার আমরা বেরিয়ে পড়লাম জাপানিজ টেম্পল এবং পিস পাগোডাতে। এই জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা একই জায়গাতে অবস্থিত। তো প্রথমে এখানে উঠতে গিয়েই এই জাপানিজ টেম্পল দেখতে পাবে, যেটা অবশ্য একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। পিস পাগোডা এবং এই জাপানিজ টেম্পল দুটোই দার্জিলিংয়ের জলপাহাড় হিলের গায়ে অবস্থিত। বৌদ্ধ মূর্তি যেটা জাপানিজ টেম্পলের মধ্যে দেখা যাচ্ছে। এবার আমরা যাব পিস পাগোডা, যেটা দূর থেকে দেখতে পাচ্ছ। এটি 1992 সালে এর উদ্বোধন করা হয় এটির, এবং এটি তৈরি করতে প্রায় 3 বছর সময় লাগে। এই পাগোডাটি এর হাইট প্রায় 94 ফিট এবং 75 ফিট এর ব্যাসার্ধ নিয়ে এই পিস পাগোডাটি তৈরি সাদা রঙের, যেটা সবুজের মাঝে এক অসাধারণ, এক শান্তিপূর্ণ জায়গা, যেটা দেখতে এক কথায় অসাধারণ লাগে। এবং এর চারিদিকে এত স্নিগ্ধ এ শান্ত পরিবেশ
সেটা এখানে আসলেই বুঝতে পারবে। এবার আমরা মেন উপরে উঠব, তার আগে জুতোটা খুলে নিতে হবে। এখানে সুবৃহৎ এক বুদ্ধ মূর্তি দেওয়া আছে। এবং এই পিস প্যাগোডার চারিদিকে এরকম বুদ্ধ মূর্তি করা আছে। এখন যেটা আছি এটা জাপানিজ টেম্পলের উপর থেকে এটা ভিউ দেখতে পাচ্ছ চারিপাশে। আর এদিকে পাইন বন আছে, একদিকে বড় বড় পাইন গাছ, আর তার মাঝে এই সাদা রঙের জাপানিজ টেম্পল। এই পিস প্যাগোডার চারিদিকে গৌতম বুদ্ধের 4 অবতারকে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার জীবনীকেও। পাচ্ছ আমি জাপানিজ টেম্পল থেকে বেরোলাম। এই জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এবার আমরা যাব নেক্সট স্পটে। এবার আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রিতে। এটা তার এন্ট্রান্স। এটা পায়ে হেঁটে একটু নিচে নামতে হবে, তারপরেই তুমি এই মনেস্ট্রিটাকে দেখতে পাবে। এটা মনেস্ট্রির ঠিক সামনের দিকে দৃশ্য। দার্জিলিংয়ের ঘুমে যে 3টে মনেস্ট্রি আছে তার মধ্যে অন্যতম প্রাচীন মনেস্ট্রি এটি। জানা যায় এই মনেস্ট্রিটি 1850 সালের দিকে তৈরি হওয়া। এই মনেস্ট্রিটির বিশেষত্ব হলো এখানে প্রচুর পরিমাণে বুদ্ধিস্ট বিভিন্ন বই আছে এবং প্রচুর পুরনো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়। এবং এখানে ঢুকতে গিয়ে এরকম একটা ছোট দোকানও এর ভিতরে রয়েছে। এবং এর অন্যতম যেটা মেন অ্যাট্রাকশন, এই 26 ফিটের বৌদ্ধ মূর্তি, এবং যেটা গোল্ডেন কালারের। এটা দেখতে পাচ্ছ এই মনেস্ট্রির ভিতরের দৃশ্য। এই মনেস্ট্রির পাশ দিয়ে ট্রেন লাইন চলে গেছে টয় ট্রেনে। আমরা বেরিয়ে দেখতে পেলাম এরকম একটা টয় ট্রেন যাচ্ছে, যার পাশেই এরকম একদম লেগে রয়েছে দোকানগুলো। তো দার্জিলিংয়ের রাস্তাতে তুমি এরকম যেখানে সেখানে টয় ট্রেন কিন্তু দেখতে পাবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের অন্যতম মেন অ্যাট্রাকশন। এটা বাতাসিয়া লুপ। এটা বাতাসিয়া লুপের এন্ট্রান্স হচ্ছে। এটা বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার এবং প্রত্যেক জনের 50 টাকা করে লাগে। এখানে দেখতে পাচ্ছ ড্রোন এবং কোনো ধরনের পোষ্য প্রাণী নট অ্যালাউড। এবং এখানে ওপেনিং টাইম সকাল 5টা থেকে 7টা পর্যন্ত সন্ধ্যা। বাতাসিয়া লুপ এটা হচ্ছে দার্জিলিংয়ের মেন অ্যাট্রাকশন। তো আমরা এই ভিতরে দেখব টয় ট্রেনটাও দেখতে পাবো। টয় ট্রেনগুলো আসে এবং এখানে একটা লুপ নেয়, লুপ নিয়ে টয় ট্রেনগুলো আবার যায়, তার জন্য এটার নাম হচ্ছে লুপ, বাতাসিয়া লুপ। ব্রিটিশ শাসনকালে 1919 সালে এই বাতাসিয়া লুপকে গড়ে তোলা হয় পার্বত্য অঞ্চলে চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য। ইংরেজিতে লুপ মানে বক্রাকার বা বৃত্তাকার। দেখতে পাচ্ছ এইখানটাতে এইরকমভাবে এই বক্রাকারে ট্রেনটা ঘুরে যায়। টয় ট্রেন বাতাসিয়া লুপে 360 ডিগ্রি ঘুরে যায়, ফলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃত্তাকার ভিউ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ বাইনোকুলার দেওয়া আছে, তত শক্তিশালী নয়। এটা एंट्री फॉर बाइनोकुलर व्यूअर पर पर्सन 50 টাকা। ये है फोन गाड़ी से आपको दार्जिलिंग का जो टावर वगैरह शूटिंग सीरीज बोर्ड मिलिट्री का एरिया वगैरह होता है ना, बहुत अच्छा अच्छा आपके सामने। कांचनजंगा के व्यू है। कांचनजंगा अक्टूबर नवंबर में। अक्टूबर। अच्छा अच्छा। तो अभी तो सही अभी तो क्लाउड है, तो पॉसिबल है। এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং বা পার্বত্য অঞ্চলের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ড্রেস পরে চাইলে তুমি ছবি উঠতে পারবে এই বাতাসিয়া লুপে। এখানে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে, যারা 1947 সালে ভারত স্বাধীনতার সময় তাদের জীবন উৎসর্গ করেন। 1995 সালে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় দার্জিলিংয়ের এই
কেমন লাগছে জায়গাটা? খুবই সুন্দর, তুলনা হয় না, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর। এই বাতাসিয়া লুপে থাকার সময়ই আমরা উপর থেকে দেখতে পেলাম একটা স্টিম ইঞ্জিন টয় ট্রেন আসছে। এই ট্রেনটাই ঘুরে আবার ঠিক এই উপরে আসবে, সেটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, দেখতে পাচ্ছ যে ট্রেনটা আমরা নিজে দেখতে পাচ্ছিলাম সেই ট্রেনটাই আবার এখানে আসছে। দার্জিলিংয়ের এই টয় ট্রেন ওয়ার্ল্ড হেরিটেজের অংশবিশেষ। দার্জিলিং থেকে ঘুম স্টেশন বা ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ে আসার সময় এই বাতাসিয়া লুপ হয়ে ট্রেনগুলো যাতায়াত করে এবং মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি এই রাইডটা থাকে। এখানে দেখতে পাচ্ছ এই স্টিম ইঞ্জিন জন্য এইরকমভাবে কয়লা দিয়ে দেওয়া হয়। এই কয়লাগুলো পুড়ে যে স্টিম তৈরি হয়, বাষ্প, সেই বাষ্পতেই এই চলে ট্রেন। এবং এই ট্র্যাডিশনাল ওয়েতে ট্রেনটা চালানোর জন্য এখনও এই স্টিম ইঞ্জিনকে রাখা হয়েছে এবং এই স্টিম ইঞ্জিন ট্রেনের ভাড়া কিন্তু বেশি এমনি ডিজেল ইঞ্জিনের থেকে। এখানে দেখতে পাচ্ছ ভাড়াগুলো দেওয়া হয়েছে, সাধারণত 1500 টাকা স্টিম ইঞ্জিনের জন্য, আর নর্মালি 1000 টাকা, আর পার পারসন 750 টাকা শুধু ওয়ান ওয়েতে তুমি যদি যাও গিয়ে, আর যদি ফিরে না আসো তার জন্য এটা থেকে। এবার আমরা দার্জিলিং যে টয় ট্রেন স্টেশন রয়েছে আমরা সেখানে আছি। চারিদিকে মেঘ কুয়াশায় ভর্তি, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তুমি টিকিট বুকিং করে এইখান থেকে তুমি তোমার রাইড স্টার্ট করতে পারো এবং ঘুম স্টেশন পর্যন্ত। এবার আমরা যে লোকাল মার্কেট আছে সেখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম, কারণ নেক্সট দিনকেই আমরা সকালে বেরিয়ে পড়ব আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। তার জন্য আমাদের যার যা কিছু কেনাকাটা ছিল কিনে নিলাম। শীতের পোশাকের দাম এখানে তুলনামূলক কমই পাওয়া যায়। এরপর হোটেলে ফিরে আমরা আমাদের রাত্রির খাবার খেয়ে নিলাম। রাত্রিতে খাবারে ভাত রুটি দুটোই ছিল, যার যেটা পছন্দ সে সেটা নিয়েছে। আমি রুটি এবং ভাত দুটোই নিয়েছিলাম এবং লাস্ট দিন বলে পায়েসও তারা ব্যবস্থা করেছিল, পায়েস দিয়েছিল। এখন তোমাদের যেখানে আমরা খেয়েছিলাম সেই ডাইনিং রুমটা একটু দেখাই। এটা হচ্ছে ডাইনিং রুম। হোটেলে খাবারের রান্নার কোয়ালিটিও যথেষ্ট ভালোই পরিষেবা এদের। এখানে একসঙ্গে বেশ অনেক কজনই খেতে পারবে। এখান থেকে মেলটাও কাছাকাছি আমাদের। মেলটা কতটুকু? যদি এখান থেকে আপনারা ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটস তো লাগবে, ঠিক আছে। একটু ভানুভবন হয়ে যদি আপনারা যান তাহলে 5 মিনিটস লাগবে। এই দুটোই রাস্তা কাছাকাছি আছে। পরদিন সকালে ঘুম ভাঙলো এইরকম একটা বৌদ্ধদের প্রসেশন চলছিল। হোটেলের উপর থেকে দেখলাম এটা। হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে আমরা বেশ কয়েকটি স্পট দেখব। আমাদের লাগেজগুলো এখানে তোলা হচ্ছে, গাড়ি প্যাকিং হচ্ছে, এবার আমাদের গাড়ি ছাড়বে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম সকালেই। আমরা যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা যাওয়ার পথেই পড়বে। এটা পাইন ভিউ পয়েন্ট, এটা লেপচা জগতে। এখানে এই পাইন ফরেস্টে তোমাকে ঢুকতে গেলে 20 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে। আমরা এখানে আর ঢুকিনি, যেহেতু আমরা ঋষভ হয়ে ঢোকার সময় ওখানে লাভা ফরেস্টে ঢুকেছিলাম, লাভা পাইন ফরেস্টে। তার জন্য এখানে জাস্ট একটু নেমে বাইরে থেকে এটা দেখে নিলাম, আমরা ভিতরে ঢুকলাম না। তবে বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। বৃষ্টি হয়েছিল কিছু সকালে। এবার আমরা যেটা আসলাম এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, অর্থাৎ এখান থেকে নেপাল কিন্তু খুব কাছে, অর্থাৎ কোনো ডিস্টেন্সই নেই নেপালের সঙ্গে এই জায়গার। দেখতে পাচ্ছ এখান থেকেই নেপাল, অর্থাৎ 0 কিলোমিটার নেপালের ডিস্টেন্স। এখন আমি আছি সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি এটা পুরো নেপাল, 0 কিলোমিটার এখান থেকে। তো এইখান থেকেই হয়তো নেপাল শুরু হচ্ছে। মেঘ না থাকলে আমরা বাড়িগুলোও দেখতে পেতাম নেপালের।
কিন্তু আকাশে মেঘ থাকার জন্য আমরা ওদিকটা দেখতে পাচ্ছি না। আমাদের ইন্ডিয়া এদিকে আর ওদিকে নেপালে, একটা অন্য দেশ। আর এই সীমানা ভিউ পয়েন্টে নেপালি জিনিসপত্র অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের চকলেট আছে। এই চকলেটগুলো 5 টাকা এখানে বিক্রি হচ্ছে, কিন্তু বাইরে আবার এই চকলেটের দাম বেশি। তাই এখানে আসলে এই চকলেট কিনো, ভালো লাগবে। আর এখানে যে সমস্ত দোকানদাররা আছে এখানে ম্যাক্সিমামই তারাও কিন্তু নেপালের। ये पुस्तकारी ना, ये नेपाल का फेमस फेमस वही है पुस्तकारी। पुस्तकारी। इसका प्राइस कितना है? 60 में देते हैं। 60 में। সকালে আমরা হোটেল থেকে বেরিয়েছি, তাই এখানে কিছুটা টিফিন করে নেব এবার। এটা বন্ধু দেখেছো রুটির সাইজ দেখো, লুচি বলা যায় একে, রুটি পার পিস এটা রুচি 4টে 80 টাকা, মানে প্রত্যেকটা 20 টাকা করে। আর এটা হচ্ছে রুচি তরকারি। রুচি এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বৌদ্ধদের কবরস্থান। যদিও বৌদ্ধদের কবর দেওয়া হয় না, কিন্তু এখানে যেহেতু আমার মনে হয় নদী কাছাকাছি সেই রকম কিছু নেই, তার জন্য এখানে এদেরকে পুড়িয়ে কবর দেওয়া হয়েছে বলে আমার যতটুকু অনুমান। এবং সেটা ঠিক এই সীমানা ভিউ পয়েন্টের এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই দার্জিলিং বেড়াতে আসলে তুমি কিন্তু নেপাল দেশটাকেও দেখতে পাবে। এগুলো দেখতে পাচ্ছ নেপালের বাড়িঘর। তো এবার আমরা নেক্সট আমাদের যে পয়েন্ট আছে যাওয়ার পথে পড়বে সেটাকে আমরা দেখব। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, অর্থাৎ চা বাগানের রানী বলা হয় এই গোপালধারাকে। এটা গোপালধারা টি গার্ডেন। এর আগে আমরা আরো বিভিন্ন চা বাগান দেখেছি এবং দেখতে পাচ্ছ এখানে অনেকটা চায়ের বাগান। বাগানটা বেশ অনেকটা বড় এবং বেশ শক্ত গাছ, গাছের গুড়িগুলো শক্ত। বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে আমরা এই পাতা থেকে চা খাই এবং এই চায়ের কোয়ালিটি নির্ভর করে এই ওয়েদারের উপর। দার্জিলিং জেলার চা বাগানের রানী বলা হয় এই গোপালধারা টি গার্ডেনকে। দার্জিলিং জেলার সব থেকে সুন্দর চা বাগানগুলি রয়েছে এখানে। এই সুন্দর চা বাগানটি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথেই পড়ে, তাই এটাকে মিস করো না। এবার আমরা যে স্পটে যাব সেটা হচ্ছে মিরিক। এই মিরিকে যে লেকটি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে সুমেন্দু লেক, যার একদিকে বাগান রয়েছে আর অন্যদিকে পাইন গাছে ঘেরার জঙ্গল রয়েছে এবং এর এক প্রান্ত থেকে অপর প্রান্তকে যুক্ত করেছে মাঝখানের এই ব্রিজটি। এখানে এই লেকের জলে নৌকা বিহার করা যায় এবং এই ঘোড়ায় চেপে লেকের চারিদিকে তুমি চাইলে ঘুরতে পারবে। नहीं दे पाएंगे हम। एक प्लेट दे दो, हम 10 आदमी हैं, भाग करके खाएंगे। कोई बात नहीं। हाँ वो एक प्लेट है। इसका प्राइस कितना? 50। और ये पाइनएप्पल ये भी 50। এই লেকের অপর প্রান্তে যাওয়ার আগে এইরকম একটা সমান জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তুমি করতে পারবে। এই ধরনের গাড়িগুলোতে চড়তে পারবে, ঘোড়ার পিঠে চড়তে পারবে। এই সুমেন্দু লেকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্যই এই ব্রিজটি রয়েছে। এই ব্রিজের দৈর্ঘ্য 80 ফুট এবং এখানে ঘোড়ায় চড়ার জন্য বিভিন্ন রেড চার্ট এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো সেটা। আর লেকের এই প্রান্ত থেকে মিরিক শহরটিকে দেখা যায় এবং লেকের জলে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, চাইলে তুমি সেই বোটিংয়ের মজা নিতে পারো। মিরিক একটি সুন্দর এবং খুব আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বাঙালিদের কাছে। মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে, যার অর্থ অগ্নিদগ্ধ স্থান। আমি মিরিক ভিউ পয়েন্টে, এটা লেক আর এদিকে পাইন গাছ, এদিকে পাইন গাছ আছে এবং এই পিছনের দিকেও এটা পাইন গাছ এবং এখানে পিছনে দেখতে পাচ্ছ এটাও পাইন গাছ লেখা আছে। আর এইখানটা লেখা আছে আই লাভ মিরিক। ওটাও খুব সুন্দর এবং অনেকটা ভালো তুমি টাইম স্পেন্ড করতে পারবে এই মিরিক লেকে এবং বেশ ভালো লেগেছে। এরপর ছিল ত্রিংলিং ভিউ পয়েন্ট, কিন্তু এত মেঘ এবং কুয়াশা ছিল তার জন্য আমরা আর এখানে দাঁড়াইনি। আমরা সোজা বেরিয়ে গেলাম আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। তা যাওয়ার পথে এবার আমরা বুঝতে পারছি আমাদের উচ্চতা আস্তে আস্তে কমছে, অর্থাৎ সমভূমির দিকে আমরা প্রবেশ করছি।
পার্বত্য অঞ্চল থেকে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স মোটামুটি 27 কিলোমিটার মতো। আর আমাদের ট্রেন আছে বিকাল 5:35 দিকে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শুকনা ফরেস্ট। এটাও আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ছিল। চাইলে তুমি এখানে কোনো একটা বিশেষ স্পট দেখে নেমে এই শুকনা ফরেস্টে ঢুকতে পারো, তো আমরা সেটা আর করিনি। বেশ দক্ষ ড্রাইভার, পাহাড়ি দার্জিলিংয়েরই ড্রাইভার। অবশেষে আমরা এনজিপি স্টেশনের বাইরে চলে এসেছি। এবার আমরা ট্রেন ধরবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।